এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মাশাল্লাহ, সত্যি খুব সুন্দর লাগছে মা। ওয়ালিদ খান ড্রয়িং রুমের সোফায় বসে হিসাবের কাজ করছিলেন। তিহু এসে সালাম দিতেই তিনি কাজকর্ম পাশে রেখে বললেন। এদিকে এসো মা। তিহু এগিয়ে আসতেই তিনি পকেট থেকে লাখ টাকার বান্ডিল বের করে দিয়ে বললেন। দিনটা উপভোগ করো। হ্যাঁ, তিহু না চাইলে রান্নাঘর থেকে মির্জা সূচনা পাশের বাটি হাতে এগিয়ে এসে বললেন। দ্রুত নে, আর এইটুকু খা তো। নিজের হাতে পায়েস রান্না করেছেন মির্জা সূচনা। তিহুকে 2 চামচ খাইয়ে বললেন। সুখী হ মা। সবার দোয়া আর মমতাপূর্ণ স্পর্শ পেরে তিহু নাহাদের সঙ্গে প্রস্থান করলো মহল থেকে। হোটেল দ্য ব্লু ওশান এর ছাদখোলা রেস্টুরেন্ট। রিশাদ আর মাহা মিলে জায়গাটাকে যেন এক টুকরো নন্দকাননে রূপান্তর করেছে। শহরের যান্ত্রিকতা থেকে অনেক উঁচুতে এই ছাদটা এখন এক স্নিগ্ধ মায়াপুরের ন্যায় সজ্জিত। পুরো চত্বরটা হালকা গোলাপি আর সাদা রঙের লিলি ফুলে ছেয়ে গেছে। কারণ একটাই, তিহুর এই রঙের প্রতি এক আদিম অনুরাগ। মাথার উপরে মিটমিট জ্বলছে অজস্র সাদা টুনি বাল্ব, যা দূর থেকে দেখলে মনে হয় আকাশের তারারা বুঝি তিহুর জন্মদিনের আমন্ত্রণে মর্তে নেমে এসেছে। মাঝখানে একটা কাচের টেবিল, তার উপর রাখা 4 তলা বিশিষ্ট একটি ভ্যানিলা কেক। কেকের গায়ে সাদা ক্রিমে লেখা হ্যাপি বার্থডে মিসেস বিয়াত্তা মহিলা। আয়োজনের মূল কারিগর যে মাহা রিশাদ, সেটা কেকে লেখা ডাক নামটাতেও স্পষ্ট। তিহু সিঁড়ি বেয়ে ছাদে পা রাখতেই রিশাদ আর মাহা সমস্বরে বলল, হ্যাপি বার্থডে মিসেস বিয়াত্তা মহিলা। মুহূর্তের মধ্যে কনফেটি গান থেকে রঙিন কাগজের বৃষ্টি ঝরল তিহুর চুলে শাড়ির ভাঁজে। তিহু অবাক হয়ে তাকিয়ে দেখল তাদের এই আয়োজন। আকস্মিক এই আয়োজনে তিহুর চোখের কোণে আনন্দ অশ্রু চিকচিক করে উঠল। মাহার হাত ধরে কেকের সামনে দাঁড়ালো সে। রেশাদের জোড়াজোড়িতে হাতে নিল কেক কাটা ছুরিটা। উপস্থিত সকলে করতালি আর শুভেচ্ছা বাকের মধ্য দিয়ে এসে কাটল কেকটা। কেক কাটার আনুষ্ঠানিকতা শেষ হতেই শুরু হলো সে চিরাচারিত হুল্লোড়। মাহা আর রিশাদ আগে থেকেই ওত পেটেছিল। তিহুর গালে কেক মাখিয়ে দিয়ে মাহা চিৎকার করে উঠল, হ্যাপি বার্থডে মিসেস বিয়াত্তা মহিলা। তিহু কিছু বুঝে ওঠার আগে রিশাদ ওর অন্য গালে একদলা ক্রিম লেপে দিয়ে হু হু করে হাসতে লাগলো। রাফ আর নাহাও বাদ গেল না। হাসাহাসি ছোটাছুটি আর কেক মাখামাখিতে পুরো ছাদটা এক লহমায় যেন একটা উৎসবের রণক্ষেত্রে পরিণত হলো। আর রিশাদ হাতে এক গাদা ক্রিম নিয়ে মাহাকে তাড়া করছিল। মাহা চটপটে ভঙ্গিতে নীরাকে ঢাল হিসেবে ব্যবহার করে পেছনে লুকিয়ে পড়ল। রিশাদ পূর্ণ ব্যাগে ছুটে এসে নীরাকে লক্ষ্য করে হাত বাড়াতেই হঠাৎ যেন সময়ের চাকা থেমে গেল। নীরার একদম মুখোমুখি এসে থমকে দাঁড়ালো রিশাদ। ওর হাতের ক্রিম মাখা আঙুলগুলো নীরার নাকের ডগা স্পর্শ করার ঠিক কয়েক ইঞ্চি দূরে স্থির হয়ে আছে। নীরা অপ্রস্তুত হয়ে 2 পা পিছিয়ে যেতে চেয়েও পারল না। রিশাদের তীক্ষ্ণ আর অতর্কিত চাহনি তাকে যেন পাথর করে দিয়েছে। নীরা ভয়ে আর লজ্জায় চশমার আড়ালে লুকায়িত চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। রিশাদের চঞ্চল স্বভাবটা মুহূর্তের কোথায় যেন মিলিয়ে গেল। ওর চোখের দৃষ্টি আজ বড্ড গভীর, বড্ড অচেনা। চারপাশের হইচই যেন এক লহমায় ফিকে হয়ে গেল। রিশাদ হাতটা নামিয়ে নিল না, বরং খুব ধীর লয়ে ওর হাতের আঙ্গুলে লেগে থাকা সাদা ক্রিমটুকু নীরার গালের এক পাশে আলতো করে ছুঁয়ে দিল। সেই স্পর্শে কোনো চপলতা ছিল না, ছিল এক অদ্ভুত অধিকার বোধ আর মুগ্ধতা। রিশাদের এমন স্পর্শে লাজুক লতার ন্যায় নুয়ে আসলো নীরা। আনমনে মুচকি হাসলো রিশাদ। আর তাদের এমন কাণ্ডে পেছন থেকে মাহা গলা খাকারি দিয়ে বলল, এখানে আমিও ছিলাম। মাহার কথাটাই যেন আরো মিয়ে আসলো নীরা। আর তাকে এমন অপ্রস্তুত দেখে রিশাদ দ্রুত সেখান থেকে প্রস্থান করার দরুন তারা করলো মাহাকে। দৌড়ে সরে গেল দুজনেই। মাহা তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে রিশাদের হাত থেকে বাঁচার জন্য উল্টো মুখে দৌড়াচ্ছিল। পেছনে রিশাদের অট্ট হাসি আর আজ তোকে ক্রিম দিয়েই গোসল করাবো।
এমন হুমকির শব্দ শুনে মাহা আরো গতি বাড়িয়ে দিল। ঠিক তখনই পেছনের দিক থেকে আসা কারো শক্ত বক্ষপিঞ্জরে সজোরে ধাক্কা খেল সে। আকস্মিক এই সংঘর্ষে মাহা টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যেতে নিলে একজোড়া বলিষ্ঠ হাত বিদ্যুৎ ব্যাগে তার কোমর জড়িয়ে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। মাহার চোখ দুটো ভয় বন্ধ হয়ে এসেছিল, কিন্তু পতনের বদলে এক অদ্ভুত আশ্রয়ের উষ্ণতা অনুভব করে সে ধীরে ধীরে চোখ মেলল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে মাহার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। রাফিন। তার গভীর কালো চোখের মনে দুটো যেন মাহার অস্থিরতাকে শুষে নিতে চাইছে। রাফিনের পরনে থাকা সাদা শার্টের বোতামে মাহার গলার চেইনটা কোনো এক জাদু বলে আটকে গেছে। দুজনের মাঝে এই দূরত্ব বলতে তখন এক চিলতে বাতাসের আনাগোনা। রাফিনের শরীরের সে পরিচিত পারফিউমের ঘ্রাণ মাহার রসরন্ধ্রে এসে ধাক্কা দিল। সে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল রাফিনের চোখের দিকে। চারপাশের হয়েছে রিশাদের চেঁচামেচি সব যেন হঠাৎ করে স্তব্ধ হয়ে গেছে। রাফিন মাহার কোমরে হাতের বাঁধনটা আলগা করল না, বরং এক পা এগিয়ে সে নিচু স্বরে বলল, ইদানিং আমার সংস্পর্শ পেতে একটু বেশি বাহানা করছো মনে হচ্ছে। মাহার গাল দুটো মুহূর্তে জবা ফুলের মতো লাল হয়ে উঠল। সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু রাফিনের শার্টে আটকে থাকা চেইনটা যেন আজ কোনো বাঁধন ছিঁড়তে নারাজ। মাহা শেষমেশ না পেরে বলে উঠল, ছাড়ো। রাফিন আত্মসমর্পণের ভঙ্গিমায় বলল, দেখো আমি কি ধরে আছি নাকি। মাহা জলদি হাতে তার শার্ট থেকে নিজের চেইন ছাড়াতে ছাড়াতে বলল, শার্টটাও তোমার মতোই নির্লজ্জ। রাফিন মাহার প্রত্যুত্তরে সকলের আগোচরে তাকে নিজের সঙ্গে টেনে বলল, এইটুকু তো জাস্ট সামান্য সুইট হার্ট, আমি যদি নির্লজ্জ হই সইতে পারবে তুমি? তার ইঙ্গিতপূর্ণ কথার মর্মার্থ বুঝে মাহা লজ্জায় নুয়ে পড়ল যেন। পরক্ষণে নিজেকে ছাড়িয়ে বলল, তোমার মতো নির্লজ্জ আমি জীবনে দুইটা দেখিনি। সে চলে যেতেই পেছন থেকে রাফিন বলল, এর থেকেও বেশি নির্লজ্জতা দেখার জন্য প্রস্তুত থেকো ম্যাডাম। নীল ভীষণ অসুস্থ সিস্টার, মাথার ব্যাকভাবে ইনজুর্ড, ওর রক্তক্ষরণ হচ্ছে কল্পনাতীতভাবে। রাফিনের কণ্ঠে সে একটি বাক্য যেন প্রলয় বয়ে নিয়ে এলো আমেজপূর্ণ শ্রেয়াঙ্গিনায়। মাহার চপলতা মুহূর্তে স্তব্ধ হলো। নীরা রাফাদের হাসি মুখের রেখাগুলো ভয়ে কুঁকড়ে গেল, কিন্তু সবচেয়ে বড় আঘাতটা লাগলো তেহুর বুকে। তার চারপাশে রঙিন আলোকসজ্জা, লিলি ফুলের সুবাস আর বন্ধুদের কলতান সব যেন এক লহমায় অর্থহীন ধূসর কুয়াশায় ঢাকা পড়ে গেল। তেহুর হাতের কেক মাখা আঙুলগুলো কাঁপতে শুরু করেছে। সে অস্ফুট স্বরে কেবল বলতে পারল, নেতা সাহেব অসুস্থ, রক্তক্ষরণ। তার দু চোখের কোণে জমে থাকা আনন্দাশ্রু এবার আতঙ্কের নোনা জলে রূপান্তরিত হলো। রাফিনের চোখের দিকে তাকিয়ে সে এক আদিম হাহাকার অনুভব করলো। আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। পরনের স্নিগ্ধ গোলাপি শাড়িটার কথা ভুলে আলো থালো চুলে সে পাগলের মতো রাফিনের দিকে এগিয়ে এলো। কম্পিত কণ্ঠে বলল, কোথায় সে? আমায় নিয়ে চলো ব্রাদার, আমি যাব ওর কাছে। রাফিন দীর্ঘশ্বাস ফেলে একটি ঠিকানা বাড়িয়ে দিয়ে বলল, নীল এখন ওর পুরনো পার্টি অফিসে আছে, ও কাউকে ওখানে যেতে নিষেধ করেছে, কিন্তু পরিস্থিতি ভালো নয় সিস্টার। তিহু ঠিকানার কাগজটা একরকম ছিনিয়ে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল সিঁড়ির দিকে। পেছন থেকে মাহা বা নাহার ডাক তার কানে পৌঁছালো না। তার হৃৎপিণ্ড তখন কেবল একটি নামই জপ করছে, নীল। মাহা রিশাদ নাহারাও পিছু করতে গেল তার, তবে তাদের আটকে রাফিন বলল, তোমরা কোথায় যাচ্ছ? মাহা কিছু বলতে যেতেই রাফিন তার নাকে হাত দিয়ে আলতো স্বরে বলল, স্টুপিড গার্ল, আজকের রাতটা ওদের নিজের মতো উপভোগ করতে দাও, কাবাব মে হাড্ডি হয়েও না। শহরের এক কোণে জনমানবহীন রাস্তার ধারে সে পুরনো আধো অন্ধকার পার্টি অফিস। তিহু যখন সেখানে পৌঁছালো চারপাশটা নিঝুম নিস্তব্ধ। শ্রাবণের মেঘেরা আবার আকাশ দখল করেছে। দূরে কোথাও মেঘের গুড়গুড়ো ডাক শোনা যাচ্ছে। অফিসের লোহার গেটটা অর্ধেক খোলা। তিহু ভেতরে পা রাখলো। চারিদিকে খুঁটখুঁটে অন্ধকার, কেবল আবছা একটা আলোর দেখা যাচ্ছে ভেতরের কক্ষ থেকে। ধুলো মাখা মেঝে আর পুরনো আসবাবপত্রের গন্ধে দম আটকে আসছে তার। ভার চেয়েও আজ অস্থিরতা অনেক বেশি। সে দেয়াল ধরে ধরে অন্ধকার হাতড়ে এগোতে লাগলো। নেতা সাহেব। তিহুর গলার স্বর কান্নায় বুঝে আসছে। হঠাৎ করেই সে আবছা আলোর ঘরে প্রবেশ করলো তিহু।
নির্জীব নিস্তব্ধতা মোড়ানো চারিধার, থমথমে নীরবতায় শরীর হিম হয়ে আসছে তিহুর। ঠিক তখনই সেই নিস্তব্ধতা চিরে একটা খুব পরিচিত শান্ত অথচ গভীর কণ্ঠস্বর কর্ণগোচর হলো তার। নূর, তিহুর সঙ্গে আমাদের যেতে দিলেন না কেন? বেচারিটা না জানি কি অবস্থায় গিয়েছে। মাহা কিছুটা আর আগে কণ্ঠে কথাগুলো বললেও রাউফিন হেলদোল দেখালো না তাতে। তার এমন ভাবান্তরহীন ভঙ্গিমায় মেজাজটা আরো বেশি গরম হলো মাহার। রিশাদ আর নাহাদের সঙ্গে সেও বেড়ে যেতে নিতেই রাউফিন তার হাত আঁকড়ে ধরে নিজের সঙ্গে শক্ত করে বদ্ধ করে রিশাদের উদ্দেশ্যে বলল, হেই ব্রাদার, তুমি একটু কাইন্ডলি নাহাদের বাসায় পৌঁছে দিতে পারবে? আর রিশাদ জলদি কণ্ঠে বলল, Sure? Why not? থ্যাঙ্কস ব্রাদার। You're most welcome. বলে নাহাদের নিয়ে সেখান থেকে প্রস্থান করলো রিশাদ। তবে রিশাদ আর নাহা চলে যেতে মাহা অগ্নিশর্মা হয়ে ফিরে তাকালো রাউফিনের দিকে। তার দু চোখে তখন রাজ্যের অভিমান আর ক্রোধের ম্যাগ জমেছে। বেশ ঝাঁঝালো গলায় সে বলল, ছাড়ো আমায়। রাউফিন মাহার এই তর্জন গর্জনে বিন্দু মাত্র বিচলিত হলো না, বরং তার ঠোঁটের কোণে খেলে গেল এক চিলতে রহস্যময় হাসি। মাহার মেজাজ তাতে আরও কয়েক ডিগ্রি চলে গেল। সে গটগট করে চলে যেতে উদ্যত হতেই রাউফিন এক ঝটকায় মাহার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে পড়ে নিল, যেন এক অদৃশ্য শিকলে মাহাকে নিজের সত্তার সাথে বেঁধে ফেলল সে। মাহার রাগে চাহনিকে এক পাশে সরিয়ে রেখে রাউফিন অত্যন্ত কোমল হাতে মাহার অবাধ্য কিছু চুল কানের পিছে গুজে দিল। মৃদু স্বরে বলল, বোকা নারী আমার, তুমি ভাবলে কি করে নীলের বিপদে আমি এখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবো? কিচ্ছু হয়নি ওর, এটা জাস্ট একটা টিক্সড লাভ লাইন। আজকের রাতটা একান্ত ব্যক্তিগত ওদের, তাই আমি চাই না কেউ ওখানে গিয়ে ডিস্টার্ব করুক। বোঝাতে পেরেছি? রাউফিনের কথার মর্মার্থ বুঝে মাহার ক্রোধের ম্যাগ ততক্ষণে একটু একটু করে কাটতে শুরু করেছে। মাথা নাড়িয়ে সে বলল, তাহলে এই ক্ষণটা আমরা দুজন উপভোগ করি, শুধু দুজনে। রাউফিনের কণ্ঠের গভীর সুরে মাহা নিষ্পলক চেয়ে রইল। রাউফিন আরেকটু কাছে এগিয়ে সে তার কপালে কপাল থেকে ফিসফিস করে বলল, পৃথিবীর সব ব্যস্ততা আজ অন্য কারোর জন্য তোলা থাক। এই মুহূর্তে আমরা পুরোটা আকাশ জুড়ে শুধু তুমি আর তোমার ওই মায়াভরা চোখ দুটো থাকে। মাহা মুহাচ্ছন্নতার দৃষ্টিতে চেয়ে আছে। রাউফিনের গভীর সে স্বর যেন আচ্ছন্ন করে ফেলেছে তাকে। বেসামাল হয়েছে আজ বেসামাল, তুই তাকালি এমন করে। ওই কদিন হয়েছে দেখা তোর আমার, দিলে মনটাকে কেমন করে। তোকে জানাতে চাই আমি বেসেছি ভালোবাসায়, মনের করে আপন মনে ঠিকানা জমাতে চাই। আওয়ারা আওয়ারা দিল আওয়ারা হে, আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে। পঞ্চমবারের মেসেজে বিরক্ত হয়ে ফোনটা হাতে তুলতেই গানের কলিগুলো দৃষ্টিগোচর হলো মুন্নির। বিরক্তিতে চোখ মুখ কুচকে আসলো খানিক। আজ প্রায় এক সপ্তাহ হয়েছে অপরিচিত নাম্বারগুলো থেকে বারংবার মেসেজ করে চলেছে। একটা ব্লক করলে অন্যটা দিয়ে আসে। দীর্ঘদিন এমন চলায় বেশ বিরক্ত মুন্নি। শেষমেশ রেগে এবার রিপ্লাইটা দিয়ে বসলো সে। নির্লজ্জ বেহাইয়া ইতর, এতবার ব্লক খাওয়ার পরেও লজ্জা হয় না, তাই না তোর? মুনির মেসেজ দিতে দেরি, সেকেন্ডের মাঝে অপর পাশ থেকে রিপ্লাই। আরে আরে ম্যাডাম, একটু আস্তে গালাগালি দাও, গালাগালির তোপেতে এবার উড়ে যাবো মনে হচ্ছে। বেহাইয়া ইতর, আমার জুতার বাড়ি না খাইতে চাইলে এক্ষুনি SMS দেয়া বন্ধ করবি, নয়তো আমাকে চিনিস না। আরে আরে ম্যাডাম, এত হাইপার হয়ে যাচ্ছ কেন? একটু কথাই তো বলতে চেয়েছি। লুচ্চার ঘরে লুচ্চা, তুই মেসেজ দেয়া বন্ধ করবি কিনা বল। তখন থেকে অনেক বড় বড় কথা বলে যাচ্ছ তুমি, আমি লুচ্চা? নিজের থেকে মেসেজ দিয়ে আবার নিজের ক্যারেক্টারকে সুন্দর বলা মানবটিকে দেখে শুধুই হাসি আসলো মুন্নির। সেই সঙ্গে রাগের আগুন বেড়ে গেল দ্বিগুণ। কটমট কণ্ঠে সে বলল, না, তুই হচ্ছিস ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শুদ্ধ পুরুষ, তা আমাকে মেসেজ দিচ্ছিস কেন? হ্যাঁ, সুন্দরী মেয়েদের কথায় নাকি বউয়ে মরেছে চাল থাকে, আজকে প্রমাণ পেলাম।
আচাইরা বকবক বাদ দিবি নাকি? তুমি যখন সুন্দর করে একটা রিপ্লাই দিবা ঠিক তখনই বন্ধ করে দেবো, প্রমিস। মনে যখন রেগেমেগে এক প্রকার ফোনের মধ্যে অপর প্রান্তের মানবটিকে খুন করার পরে কল্পনা করেছে, ঠিক তখনই হুট করে রুমে প্রবেশ করলো রুমিনারা খান। মাকে দেখে দ্রুত ফোনটা কেটে সাইডে সরে রাখলো মুন্নি। জনমানবহীন নির্জন প্রান্তরে নির্জীবভাবে পড়ে থাকা কক্ষটাতে হঠাৎ নিজের পরিচিত কণ্ঠের নূর ডাকটা কর্ণগোচর হওয়া মাত্রই তিহুর চঞ্চল পদক্ষেপ যেন এক লহমায় থমকে গেল। বাইরে বৃষ্টির আগের সে ভ্যাপসা গরম, আর ভেতরে পুরনো কাগজের স্তূপের এক অদ্ভুত গন্ধ। খোলা কাঁচ ভেদিয়ে জানালা দিয়ে শ্রাবণের ঝড়ো হাওয়া যখন ভেতরে ঢুকছে, তখন কুনের ওই পুরনো ক্যালেন্ডারটা পটপট করে শব্দ তুলছে। নিস্তব্ধতা এতটাই যে তিহু নিজের হৃৎপিণ্ডের ধুকধুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে। নিঝুম সে কক্ষে ফের নূর সমুধনটা প্রতিধ্বনিত হলো। প্রতিধ্বনিত সে শব্দে বাতাসের প্রতিটি কণা যেন কেঁপে উঠল পুনরায়। তিহু ভীত সন্ত্রস্ত কণ্ঠে জিজ্ঞাসাসূচক স্বরে বলল, নেতা সাহেব, দীর্ঘদেহী মানবটা এগিয়ে এলো। নূর, তিহু দ্রুত পদক্ষেপে এগিয়ে গিয়ে জাপটে ধরল তাকে। সঙ্গে সঙ্গে ঘরের যেমন বাধা অন্ধকার এক নিমিষেই কর্পূরের মতো উড়ে গেল। হঠাৎ এক মায়াবী আলোয় উদ্ভাসিত হয়ে উঠল সারা ঘর। তিমির বিদায় করে সেই আলোর রোশনায় যখন চারদিকের দেয়ালে খেলা করতে লাগলো, গোলাপ বেলের মিশ্রতায় পুষ্প বর্ষণ শুরু হলো তাদের দুজনের উপর। তিহু বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখল, এ তো কোনো কক্ষ নয়, এ যেন এক নন্দন কানন। পার্টি অফিসের সেই রুমের চারপাশ জুড়ে ফুটে আছে রাশি রাশি শ্বেত শুভ্র রজনীগন্ধার রক্তিম গোলাপ। সেই স্নিগ্ধ সুবাসে ঘরের গুমট ভাবটা কখন যে বসন্তের মাতাল হাওয়ায় রূপ নিয়েছে তা টেরই পাওয়া যায়নি। দেয়াল জুড়ে ছোট ছোট আলোক বিন্দুরা তারার মতো মিটিমিটি করে হাসছে। মধ্যেখানে এক চিলতে কাচের টেবিল, তার উপর শোভা পাচ্ছে বনস্পতির মতো সাজানো এক বিশাল কেক, যাতে সযত্নে খোদাই করা তিহুর নাম, পাশে জন্মদিনের শুভেচ্ছা বাক্য। তিহু তখনও নীলের বুকে মুখ লুকিয়ে থরথর করে কাঁপছিল। নীল তার দুই বাহু দিয়ে তিহুকে আগলে ধরে অতি লঘু স্বরে যেন কোনো এক শ্রাবণ সন্ধ্যার বাসে সুরে বলে উঠল, হ্যাপি বার্থডে মাই অর্কিড। তিহু মুখ তুলে চাইল। তার সজল চোখের তারায় তখন সহস্র প্রদীপের প্রতিফলন। ব্যাকুল কণ্ঠে সে বলল, আপনি আপনি ঠিক আছেন তো? নীল খানিক হেসে বলল, আমার আবার কি হয়েছে? আপনার মাথায় আঘাত। মানে কি বলছো তুমি? আপনি আঘাত পেয়েছেন না? না তো। ব্যাস, নীলের এই একটা কথাতেই যেন তিহুর সমস্ত প্রশ্নের উত্তর ছিল। হুট করেই ব্যাকুল উদ্বিগ্ন দৃষ্টিতে রাজ্যের ক্ষোভেরা বাসা বাঁধল। অগ্নিকণ্ঠে সে বলল, আপনি কি পাগল? জানেন আমি কতটা টেনশনে ছিলাম। প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসবে। এত বড় মিথ্যা কেন বললেন আমাকে নেতা সাহেব? কেন? নীল বুঝল না কিছু। কি বলছে তিহু এসব? তবে সে জিজ্ঞাসু দৃষ্টিতে কিছু বলার আগেই তিহু এক ঝটকায় নিজেকে তার বাহু থেকে ছাড়িয়ে বলল, আপনাকে আর কখনো বিশ্বাস করব না আমি। জানেন আজকে সারাটা দিন আমি কি পরিমাণ অপেক্ষা করেছি আপনার জন্য। প্রত্যেকটা ক্ষণে ক্ষণে দরজার বাইরে চেয়েছি হয়তো আপনি আসছেন, কিন্তু না, আপনার কোনো খোঁজই নেই। আপনি তো ব্যস্ত, ভীষণ ব্যস্ত। 30টা মিনিটের জন্য সময় হয়নি আপনার, কিন্তু তাতেও আমি কিছু মনে করিনি, বিশ্বাস করুন। তবু এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলেন? কেন ব্রাদারকে দিয়ে বলে পাঠালেন যে আপনি আঘাতগ্রস্ত? কেন মিস্টার পলিটিশিয়ান, কেন? এতক্ষণে সবটা স্বচ্ছ কাচের ন্যায় পরিষ্কার হলো নীলের সম্মুখে। তার মানে রাফিন করেছে এই ভাবতাবাজি। হাতাটাকে নীল পাঠিয়েছিল তিহুকে পাঠানোর জন্য, অথচ ও যে এত বড় মাতলামি করেছে সে সম্পর্কে নীল একদমই অবগত ছিল না। তবে নীল যতক্ষণে তিহুকে বুঝাবে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে, হাতছাড়া হয়ে গিয়েছে অনেক কিছু। তিহু তো রীতিমতো রেগে আগ্নেয়গিরি হয়ে আছে। তিহুর আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ঝড়ের ব্যাগে প্রস্থান করলো। কিন্তু প্রকৃতির খেয়াল হয়তো অন্যরকম ছিল। সে বাইরে পা রাখতেই আকাশ ভেঙে নামলো ঝিরিঝিরি বৃষ্টিকণা। শ্রাবণের সে শীতল জলকণাগুলো তিহুর তপ্ত কপালে ছোঁয়া লাগলেও তার মনের ভেতরের অভিমানের আগুন নেভাতে পারল না। সে বৃষ্টির মাঝে হাঁটতে শুরু করলো। হঠাৎ পেছন থেকে নীলের গম্ভীর অথচ আকুল ডাক ভেসে এলো, নূর, শোনো আমার কথা, 1 মিনিট দাঁড়াও। তিহু থামল না। বৃষ্টির ব্যাগ বাড়ছে, সাথে বাড়ছে তার চোখের জলের ধারাও। নীল দ্রুত পায়ে এসে তিহুর পথ আগলে দাঁড়ালো। বৃষ্টির ছাপটায় নীলের চুলগুলো কপালে এসে লেপ্টে আছে।
পরনের সাদা শার্টটা গায়ের সাথে সেটে গিয়ে তার বলিষ্ঠ অবয়বকে আরও স্পষ্ট করে তুলেছে। নূর, রাগ করো না। বিশ্বাস করো, রাউফিন যে এমন কিছু বলবে আমি জানতাম না। আমি শুধু চেয়েছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দিতে। তিহু ঝাপসা চোখে নীলের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। সারপ্রাইজ? কারো মৃত্যুর খবর দিয়ে কেউ সারপ্রাইজ দেয়? আপনি জানেন না আপনাকে হারানোর ভয় আমার কাছে কতটা ভয়াবহ? নীল আর নিজেকে সামলাতে পারল না। এক হ্যাচকা টানে তিহুকে নিজের বুকের একদম কাছে নিয়ে এলো সে। বৃষ্টির অঝোর ধারায় দুজনেই ভিজে একাকার। নীলের উষ্ণ নিঃশ্বাস তিহুর কানের কাছে আছড়ে পড়ছে। সে খুব নিচু স্বরে গভীর আবেগ মিশিয়ে বলল, ভুল হয়ে গেছে নূর। এই অবাধ্য নেতাকে আজ মাফ করা যায় না। দেখো, আকাশটাও আজ আমাদের এই মান অভিমানের সাক্ষী হতে চাইছে। না, যায় না। পার্টি অফিস থেকে ভেসে তীক্ষ্ণ আলো প্রশ্নিতে নীল দেখল তেহুর বৃষ্টি সিক্ত রাগী মুখশ্রী লাল আপেলের ন্যায় দেখাচ্ছে তাকে। নীলের দৃষ্টিটা হঠাৎই বড় ব্যাসামাল হয়ে উঠেছে। চাইলেও নিজেকে সামলাতে পারছে না নীল। হে কেমন ব্যাকুলতা! নিজেকে বোঝানোর চেষ্টাতেও ব্যর্থ সে। শুকনো ঢুক গিলে সে শুধু বলল, অফিসের ভেতর চলো নূর। প্রত্যুত্তরে এমন কথা হয়তো আশা করেনি তিহু। বিরক্তি কণ্ঠে সে বলল, কোথাও যাচ্ছি না আমি। এভাবে দাঁড়িয়ে থাকলে বৃষ্টির কারণে ঠান্ডা লাগবে। তাতে আপনার কি? শেষবারের মতো বলছি, ভেতরে চলো। নীলের কণ্ঠে শাসনের স্বর থাকলেও একগুয়ে কণ্ঠে তিহু বলল, যাব না। বোঝানোর চেষ্টায় ব্যর্থ হয়ে শেষমেশ তিহুর কোনো আপত্তি তর্জন গর্জনের তোয়াক্কা না করেই নীল এক লহমায় তাকে নিজের কাঁধের উপরে তুলে নিল। নীলের আকস্মিক এমন কাণ্ডে তিহু বিস্ময়ে বিমূঢ় হয়ে হাত পা ছুটতে লাগলো। কিন্তু নীলের সেই ইস্পাত কঠিন বাঁধন ছেড়ে বেরিয়ে আসা তার মতো লতাগুলি নারীর পক্ষে অসম্ভব ছিল। বৃষ্টির ছাপটায় ভিজে একাকার নীল তাকে কাঁধে নিয়ে দৃপ্ত পায়ে হেঁটে চলল সেই অলোক সজ্জিত পার্টি অফিসের অভিমুখে। ভেতরে এসে তিহুকে নামালো নীল। তিহু রাগী দৃষ্টি নিক্ষেপপূর্বক নীলের উদ্দেশ্যে বলল, এভাবে আনলেন কেন আমায়? নীল দ্রুত পাশ থেকে একটা শুকনো কাপড় এনে তাকে মোছাতে যেতে তিহু তাকে ছাড়িয়ে বলল, সরে যান। নীল তিহুর এমন আচরণে মুচকি হাসলো খানিক। তাকে কাছাকাছি টেনে দূরত্ব ঘুচিয়ে বলল, রক্তলাল রক্তজবা, রাগে অভিমানিতা, আমার মরুভূমিতে হঠাৎ ফুটে ওঠা কোনো নাম না জানা এক বনলতা, রাগলেও তুমি তিলোত্তমা প্রিয়তা। তিহু নিজেকে ছাড়াতে চেষ্টা করছে তখন থেকে। নীল এবার সত্যি বিরক্ত হলো। রেগে তিহুকে নিজের সঙ্গে শক্ত করে আবদ্ধ করে নিজের বক্ষদেশে ইশারা করে বলল, বুঝছো না, তোমাকে এই রূপে দেখে অলরেডি আমার এখানে ব্যথা শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণ এমন থাকলে মৃত্যু অনিবার্য হবে আমার। নীলের বলা শেষ কথাটাতে হয়তো মিশেছিল কোনো তীব্র প্রতীক্ষার ব্যাকুলতা। তিহুর হৃদয়ে হঠাৎই অদ্ভুত উচ্চাটন শুরু হলো। নীলের গভীর দৃষ্টিকে কিছুতেই অবজ্ঞা করতে পারল না সে। না চাইতেও অস্ফুট স্বরে বলল, কি বলছেন? নীল উন্মাদের ন্যায় তাকে নিজের সঙ্গে আবদ্ধ করে তিহুর ভেজা গলায় মুখ গুজে মোহগ্রস্তের ন্যায় বলল, আই নিড ড্রাগস অর্কিড, ইটস এমার্জেন্সি। এক্ষুনি এই মুহূর্তে না পেলে আমি হয়তো মারাই যাব। পরবর্তী কোনো কথায় তিহুর কর্ণগোচর হলো না যেন। সে শুধু শুনতে পেল ড্রাগস কথাটা। ছিটকে দূরে সরে সে বলল, আপনি ড্রাগস নেন? তিহুর হঠাৎ এমন সরে যাওয়ায় যেন পছন্দ হলো না নীলের। বিরক্তিতে সে বলল, হ্যাঁ নেই তো। তিহু নাক কুচকে বলল, বাহ, ছি। নীল তার দিকে এগিয়ে আসতে আসতে ঘোর লাগা কণ্ঠে বলল, ড্রাগস যদি হও তুমি, তাতে আজীবন নেশাগ্রস্ত থাকতে রাজি এই আমি। তিহুর কাছে নীলের কণ্ঠটা আজ কেন যেন অন্যরকম শোনাচ্ছে। অদ্ভুত ঘোরালো আর নেশাগ্রস্তের ন্যায় তার কণ্ঠস্বর। তিহু ভীত কণ্ঠে প্রশ্ন করল, মানে? নীল এগিয়ে আসলো তার দিকে। তার লালিত্যে ভরা উষ্ঠের প্রথম ছোঁয়ায় সে লাগলো তিহুর বৃষ্টি ভেজা গ্রীবাদাসে। নীলের এরূপ সান্নিধ্য আর উষ্ঠের এহেন স্পর্শে কেঁপে উঠল তিহুর দেহ বল্লরী। এর আগেও বহুবার নীলের সান্নিধ্যে অনুভব করেছে, উপভোগ করেছে সে। তবে আজকেরটা সম্পূর্ণ ভিন্ন। কোনো এক অজানা জাদু বলে থমকে গিয়েছে তিহুর তোতা পাখির ন্যায় অবিরত বকবক করা জবানখানা। তিহুর স্তব্ধতায় পাকা হাসে নীল।
তবে পরবর্তীতেই আর এক সর্বনাশক কাণ্ড ঘটে আসে। এতক্ষণ যাবৎ ওষ্ঠের নরম স্পর্শ বিদ্যমান জায়গাটিতেই হুট করে দন্তস্পর্শে এক গভীর ক্ষত আর সোহাগের চিহ্ন ফুটে তুলে সে সঙ্গে সঙ্গেই আবেশে মুদে থাকা তিহুর কণ্ঠ জুড়ে বেরিয়ে এলো এক অস্ফুট আর্তনাদ। তিহুর মনে হলো এ এক অদ্ভুত যন্ত্রণা, অথচ এর মাঝে লুকিয়ে আছে এক স্বর্গীয় তৃপ্তি। নীলের এই বন্য অথচ সুনিপুণ ভালোবাসার দংশন তার হৃদয়ের গহীনে এক কম্পন সৃষ্টি করলো। নীল ধীরে ধীরে মুখ তুলে চাইল। বেশ কিছুক্ষণ পূর্বে সে টের পেয়েছে তিহুর ক্ষীণ কায়ার থরথর কাঁপুনি আর ঢুক গেলার মৃদু শব্দ। নীল মৃদু হেসে তিহুকে নিজের সঙ্গে আষ্ঠে পৃষ্ঠে বদ্ধ করলো। তিহু নিজের প্রকম্পিত কণ্ঠে শুধু উচ্চারণ করলো, কি করতে চাইছেন? নীল নিজের সঙ্গেই তাকে বদ্ধ করেই পার্টি অফিসের নরম কাউচটাতে তাকে ধাক্কা মেরে ফেলে মুহূর্তের মধ্যেও তিহুর দেহের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল সে। তিহুর বৃষ্টি ভেজা অবিন্যস্ত ক্যাশরাজ কানের পেছে গুজে কানের একদম কাছে নিজের মুখটা নিয়ে গেল। তার উষ্ণ নিঃশ্বাস তিহুর কানের লতিতে এক শিহরণ জাগে নিয়ে ঢেউ তুলছে। নীল খুব নিচু ভাঙা নেশাগ্রস্ত কণ্ঠে গেয়ে উঠল, हाँ जो इरादे बता दूं तुमको, शर्मा ही जाओगे तुम, धड़कने जो सुना दूं तुमको, घबरा ही जाओगे तुम। নীলের কণ্ঠের সে নাশাত সুর আর গানের কলিগুলো তিহুর হৃৎপিণ্ডে যেন এক প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস বয়ে আনলো। লজ্জায় আর আবেশে তিহু যখন আড়ষ্ট হয়ে চোখ বুজে আছে, ঠিক তখনই নীল যেন তার অপেক্ষার সমস্ত হিসেব চুকিয়ে দিতে চাইল। সে ধীরে ধীরে নুয়ে এলো তিহুর উষ্ঠাধরের কাছে। বর্ষার সেই শীতল রাতে তাদের দুজনের তপ্ত নিঃশ্বাস একে অপরের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। তিহু অনুভব করলো নীলের ঠোঁট দুটো তার ঠোঁটের উপর নেমে এসেছে এক অত্যন্ত গভীর নিবিড় আর সর্বগ্রাসী চুম্বনে। এ দীর্ঘদিনের জমে থাকা মান, অভিমান, বিরহ আর ভালোবাসার এক চূড়ান্ত বিস্ফোরণ এই রাজনৈতিক কর্মস্থলের আঙ্গিনায়। নীলের সে সর্বনাশা স্পর্শে তিহুর মনে হলো সে যেন এক অতলান্ত মায়াবী নেশার ঘুরে তুলে যাচ্ছে। বাইরের জগতের সমস্ত কোলাহল স্তব্ধ হয়ে গেল, শুধু রয়ে গেল তাদের হৃদস্পন্দনে সে দ্রুত তাল। ঠিক সেই মুহূর্তেই শ্রাবণের আকাশ যেন তাদের এই মিলনের সাক্ষী হতে আরও ব্যাকুল হয়ে উঠল। বাতাসের ঝাপটায় জানালার কপাটগুলো সশব্দে নড়ে উঠল। ছোট আবহাওয়ার মাঝেই এক জোড়া কপতি একে অপরের মাঝে হারিয়ে গেল এক গভীর আলিঙ্গনে। ঝড়ো হাওয়ার শব্দকে ছাপিয়ে জেগে রইল কেবল দুটি তৃষ্ণার্থ আত্মার নীরব কথন। শ্রাবণের সেই উন্মাতাল রাতের পর সকালটা এলো এক অদ্ভুত প্রশান্তি নিয়ে। আকাশটা একদম পরিষ্কার, রাতের সেই ঝড়ো হাওয়ার দাপট এখন আর নেই। তবে গাছগুলো এখনও ভিজে আছে, যেন এক দীর্ঘ স্নান সেরে সতেজ হয়ে উঠেছে প্রকৃতি। পার্টি অফিসের সেই বৃহৎ কক্ষটাতে এখনও বিদ্যমান এক মায়াবী নিস্তব্ধতা। ঘরের বাতাসে তখনও রজনীগন্ধার ম্লান সুবাস মিশে আছে। জানালার কাছ চুয়ে আসা ভোরের এক ফালি মিষ্টি রুদ্রকিরণ তিহুর চোখের পাতায় এসে পড়ল আকস্মাৎ। চঞ্চল সেই রৌদ্রের দাপটে পিটপিটিয়ে চোখ মেলল তিহু। পর মুহূর্তে অনুভব করল নীলের বলিষ্ঠ বাহুর ঘেরা টোপে বেশ শক্তপোক্তভাবে বন্দিনী হয়ে আছে সে। নীল তখনও গভীর ঘুমিয়ে আচ্ছন্ন। তার কপালে এসে পড়া অবাধ্য চুলগুলো যেন রাতের সে সুহাগের সাক্ষ্য দিচ্ছে। তিহু আলতো করে নীলের বুকের উপর থেকে নিজের হাতটা সরে নিতে চাইল, কিন্তু নীলের অবচেতন মনের সেই ইস্পাত কঠিন বাঁধন তাকে সরতে দিল না। বৃষ্টির জল ধোয়া মাটির সেই সুদা গন্ধ জানালা দিয়ে চুইয়ে ভেতরে আসছে। দূর হতে ভেসে আসলেও কুকুলের কুহু কুহু সুর। তিহু এক ঝলক ঘুমন্ত মানবটার দিকে চাইল। বর্তমান অবস্থায় ঘুর লাগা সুদর্শন লাগছে নীলকে। তিহু চেয়ে দেখল নীলের অবিন্যস্ত কেশরাজ, যেগুলো এলো পাথারিভাবে পড়ে আছে তার প্রশস্ত ললাটে। তিহু ঘুর লাগা দৃষ্টিতে নিষ্পলক চেয়ে রইল মানবতার পানে। মুহূর্ত কয়েক অতিবাহিত হতেই হঠাৎ তার অনুভূত হলো নীলের নগ্ন বক্ষে নিজের অবস্থান। তার শরীরে জড়ানো একখানা কালো শার্ট, যেটা কাল রাতে নীলের দেহের শোভা পাচ্ছিল। মুহূর্তেই তার মনে পড়ে গেল গত রাতের সে ঝড়ো আবেগ, সেই সর্বনাশ চুম্বন আর নীলের সেই নেশাতুর কণ্ঠের গান। সঙ্গে সঙ্গে ফর্সা মুখশ্রী কৃষ্ণচূড়ার ন্যায় রক্তিমা ভার লাভ করল। তীব্র এক লাজুকতা বেষ্টন করল তাকে। মুহূর্ত কয়েকের লাজুকতা শেষে সে ফের সন্তর্পণে নিজেকে ছাড়িয়ে নেওয়ার শেষ চেষ্টা করল। তবে তাতে নীলের বাহুর বাঁধন আলগা হওয়ার বদলে আরও খানিকটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। নীল চোখ না খুলেই তার মুখটা গুজে দিল তিহুর ঘাড়ের কাছে। তপ্ত এক নিঃশ্বাস
লতি স্পর্শ করতেই তার সারা শরীরে এক আশ্চর্য শিহরণ খেলে গেল। নীল আধো ঘুমন্ত গলায় ফিসফিস করে বলল, এত তাড়াহুড়ো কিসের ম্যাডাম? তিহু রক্তিম মুখে মৃদু স্বরে প্রতিবাদ জানালো। ছাড়ুন মিস্টার নির্লজ্জ, অনেক বেলা হয়েছে, কেউ যদি চলে আসে। ছি ছি ছি, এমন একটা জায়গায় এসব ছি। নীল এবার চোখ মেলল, দুষ্টুমি ভরা কণ্ঠে এক ভ্রু নাচিয়ে বলল। কী সব ম্যাডাম? তিহু লজ্জায় মুখ কুঁচকে বলল। আপনার কথা। তিহুকে লজ্জা দিতে পেরে যেন বিশ্ব জয় করেছে, ঠিক তেমনি হেসে সে বলল। এটা এমপি ওয়াহাজ খান নীলের রাজত্ব ম্যাডাম, যেখানে আপনি ব্যতীত আর কারো অনুমতি ছাড়া প্রবেশের সাহস নেই। নীলের কথোপকথনের মাঝে তিহু একরকম জোর করে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু শরীরটা বিছানা থেকে বিচ্ছিন্ন করতে গিয়ে সে থমকে গেল। এক তীব্র তীক্ষ্ণ ব্যথার ঢেউ তার কোটি দেশ থেকে শুরু করে সারা শরীরে ছড়িয়ে পড়ল। গত রাতের সে উদ্যমতা আর দীর্ঘক্ষণ নীলের বলিষ্ঠ আলিঙ্গনের ছাপ যেন আজ শরীরের প্রতিটি পেশিতে পেশিতে কথা কয়ে উঠছে। শরীরের এই অবাধ্যতা তিহুকে এক লহমায় বুঝিয়ে দিল যে গত রাতের সে উন্মাদ প্লাবন তাকে কতটা উলট পালট করে দিয়ে গেছে। ব্যথার তোপে তিহুর মুখ দিয়ে এক টুকরো অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। সে আবারও নুয়ে পড়ল বিছানায়। নীল তড়িঘড়ি করে উঠে বসে তিহুর কপালে হাত রাখল। তার চোখে মুখে তখন রাজ্যের দুশ্চিন্তা, উদ্বিগ্ন কণ্ঠে সে শুধালো। কি হয়েছে নূর? এনি প্রবলেম? খুব কষ্ট হচ্ছে? তিহু যন্ত্রণায় চোখ বুজে শুধু মাথা নাড়ল। লজ্জায় আর ব্যথায় সে তখন নীলকে বলতে পারল না যে এই ব্যথাটুকু আসলে গত রাতের সেই মধুর সর্বনাশেরই এক অবশেষ। তিহু চুপটি করে ঘাপটি মেরে থাকলেও তাতে উদ্বিগ্নতা না কমে বরং তার মাত্রা কয়েক গুণ বেড়ে গেল। নীলের অস্থির কণ্ঠে শুধালো। পেইনের পরিমাণ কি খুব বেশি অর্কিড? তিহু না বোধক মাথা নাড়ালো, শুধু নীলকে শান্ত করার এক ব্যর্থ প্রয়াস। সে যে ব্যথায় কুঁকড়ে যাচ্ছে সেটা তার শরীরে ভাষায় স্পষ্ট। নীল নির্বোধ নয়, সে স্পষ্ট বুঝল, কারণ এক রাস অপরাধবোধ আর ভালোবাসা মিশ্রিত দৃষ্টিতে তিহুর ললাটে ঠোঁট ছোঁয়ালো। অতঃপর মৃদু স্বরে বলল, একটু অপেক্ষা করো অর্কিড, আমি আসছি। তড়িঘড়ি করে বিছানা ছাড়ল সে। মেঝেতে পড়ে থাকা নিজের অবিন্যস্ত পোশাকগুলো তুলে নিয়ে দ্রুত নিজেকে সামলে নিল। আলমারি থেকে একটা ফার্স্ট এইড বক্স বের করলো। পার্টি অফিসের এই ব্যক্তিগত কক্ষে প্রয়োজনীয় কিছু ওষুধ ও সবসময় রাখে। সেখান থেকে একটা পেন কিলার আর গ্লাস ভর্তি পানি নিয়ে ও তিহুর পাশে বসলো। তিহুকে আলতো করে নিজের বুকের সাথে মিশিয়ে ধরে নীল ওষুধের ট্যাবলেটটা ওর মুখে তুলে দিল। তিহু মুখ নিচু করে ওষুধটা খেয়ে নিল। লজ্জায় ওর পলকচূড়া তখনও অবনত। ওষুধ খাওয়ানো শেষে নীল ওকে আর একা ছাড়ল না। তিহুর সারা শরীরে যে ক্লান্তি আর আড়ষ্টতা, তাতে ওর এক পা হাঁটার ক্ষমতাটাও নেই, সেটা সম্পর্কে নীল খুব ভালোভাবে অবগত। সে তীব্র প্রেম মিশ্রিত স্পর্শে তিহুর শরীরে নিজের শার্টটা ভালোভাবে জড়িয়ে দিল। অতঃপর এক ঝটকায় তিহুকে পাজা কুলা করে নিজের কোলে তুলে নিল। মৃদু হেসে বলল, শরীরের যে অবস্থা তাতে মনে হচ্ছে আগামী এক সপ্তাহ আপনাকে আর কোল থেকে নামানো যাচ্ছে না ম্যাডাম। তিহু লজ্জায় নীলের বুকের উপর রাখা শার্টের আস্তিনটা খামচে ধরল। মুখ না তুলে আধুর স্বরে বলল, সব দোষ আপনার, নির্লজ্জ পুরুষ। এখন আমি এই অবস্থায় বাড়ি যাব কিভাবে? নীল কিছুটা শব্দ করে হেসে তাকে নিয়ে সম্মুখ পানে অগ্রসর হতে হতে বলল, এভাবেই যাবেন? আফটার অল হাজব্যান্ডের লাভ বাইট এখন আপনার সমগ্র শরীরে ম্যাডাম। তিহু চিৎকার করে বলল, অসভ্য লোক। নীল এবার হেসে উঠল বেশ জোরেই। অতঃপর এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের কাচের দরজা ঠেলে নীল তিহুকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। ভোরের সেই স্নিগ্ধ আলো শ্বেত পাথরের দেয়ালে প্রতিফলিত হয়ে এক মায়াবী দৃশ্যের সৃষ্টি করেছে। নীল অতি সাবধানে তিহুকে নিয়ে আশ্রয় নিল শাওয়ারটার নিচে। অন করল সেটি। ঝিরঝিরে বৃষ্টিকণার মতো জলধারা ওদের উপর আছড়ে পড়ছে। তিহু এক মুহূর্তের জন্য শিউরে উঠল। গরম জলের স্পর্শে শরীরের আড়ষ্টতা যেন কিছুটা শিথিল হতে শুরু করেছে। ভোরের নরম আলো আর জলকণার সংমিশ্রণে এক মায়াবী ইন্দ্রজাল তৈরি হলো চারপাশে। নীল তখনও তিহুকে কোল থেকে নামায়নি। ঝর্ণার জল নীলের সুগঠিত পেশিবহুল পিঠ বেয়ে গড়িয়ে পড়ছে, আর তিহু সে জলের ঝাপটায় বারংবার চোখ বুজছে। নীলের ঘোরাচ্ছন্ন দৃষ্টিতে চেয়ে আছে অপলক। আর তার এমন দৃষ্টি অনুভূত হতেই তিহু ব্যথাতুর শরীরটা মৃদু নাড়াতে নীল বলল,
উস, ডোন্ট মুভ। তিহু কিঞ্চিত ভ্রু কুচকে তাকাতেই নীল ওষ্ঠা ধরে বিদ্যমান বাঁকা হাসির রেখা প্রসারিত করে বলল, কিভাবে নড়াচড়া করলে যে গত রাতের মতোই তোমাকে হরণ করার তীব্র নির্লজ্জ আকাঙ্ক্ষাটা পুনরায় জন্মাবে মিসেস ওয়াহাজ খান। নীলের এমন কথাগুলো কর্ণগুচ্ছর হবা মাত্র টিহুর কান ঝা ঝা করে উঠল। অনিলের ওষ্ঠাধরের সে বাঁকা হাসি যেন তপ্ত কোনো অগ্নিশিখা, যা নিমিষে তিহুর সারা শরীরে দাবানল ছড়িয়ে দিচ্ছে। লজ্জায় চোখ দুটো খিচে বন্ধ করে দ্রুত মুখ লুকালো নীলের জলসিক্ত উন্মুক্ত বক্ষদেশে। বিড়বিড় করে বলল, অসভ্য লোক। নীল তিহুর এমন কাণ্ডে বাঁকা হাসলো শুধু। পরপর বলল, আমাকে অসভ্য করার মূল কারিগরটা কে শুনি? তিহু ভেজা স্বরে উত্তর দিল, আপনি খুব বেশি কথা বলেন মিস্টার অসভ্য। ছাড়ুন আমায়, এবার আমি নিজেই পারবো। নীল তাকে ছাড়ল না, বরং আরও নিবিড়ভাবে কাছে টেনে নিল। ভেজা শার্টটা তিহুর শরীরে লেপ্টে আছে, যার ফাঁক দিয়ে ফুটে উঠেছে তার শরীরের লাবণ্য। নীলের দৃষ্টিতে তখন এক আদিম নেশা। সে তর্জনী দিয়ে তিহুর চিবুকটা তুলে ধরল। তিহুর টলটলে চোখের পাতায় তখনও কয়েক ফোঁটা জল মুক্তোর মতো জমে আছে। নীল ধীর লয়ে ঝুঁকে এলো তিহুর ওষ্ঠের দিকে। তিহু চোখ বুজে সেই অনিবার্য মুহূর্তের অপেক্ষা করতে লাগলো। ধীরে ধীরে নীল গ্রাস করল তিহুর ওষ্ঠাধর। উষ্ণ জলের ধারার নিচে আবারও যেন সময় থমকে দাঁড়ালো। নীলের অধরের স্পর্শে তিহুর শরীরের সে ব্যথা মুহূর্তে এক অদ্ভুত শিহরণে রূপান্তরিত হলো। নীলের হাত দুটো তখন তিহুর পিঠ বেয়ে নিচে নেমে এলো। এক হাতে ওকে শক্ত করে ধরে অন্য হাতে ওর ভিজে চুলগুলো সরিয়ে দিল সে। মৃদু মৃদু থেকে এবার তীব্র ব্যাগে কাঁপতে শুরু করলো তিহুর নরম কায়া। কিছুক্ষণের মাঝেই নীল নিজেকে সামলে তিহুর থেকে নিজেকে ছাড়ালো। ছাড়া পাওয়া মাত্রই জোরে ধরে নিঃশ্বাস নিতে শুরু করলো তিহু। নীল মৃদু হেসে বলল, নিজেকে প্রস্তুত করুন ম্যাডাম। এতটা উইক হলে এই বেপরোয়া এমপিটাকে সামলাবেন কি করে? তিহু ঈষৎ রাগ দেখিয়ে বলল। আপনি? তাকে কথা শেষ করতে না দিয়ে নীল বলল, তুমি? নীলের এমন কথায় তিহু ভ্রু কুঞ্চনপূর্বক বলল, মানে? একবার তুমি বলো। কি বলছেন? বলছি, একবার আমাকে তুমি বলো। নীলের কণ্ঠে যেন আফিমের মাদকতা। ঘুর লেগে যাচ্ছে তিহুর, তবু নিজেকে সামলে সে বলল, পারবো না। নীল মৃদু বাঁকা হেসে বলল, কাল রাতের পরেও এত লজ্জা সংকোচ ম্যাডাম? ফের গত রাতের কথা স্মৃতির পাতায় দোলা দিতেই তিহুর সারা শরীরে যেন এক বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। সে আর চোখ তুলে তাকাতে পারল না। আর নীলের ভিজে বুকের উষ্ণতা ওর গালে এসে লাগছে। অনেক কষ্টে মনের সবটুকু সাহস সঞ্চয় করে সে আধু ফুটা স্বরে উচ্চারণ করলো, তুমি তুমি হুম, এভাবে নয়, বলো নীল তুমি। অদ্ভুত মহাচ্ছন্নতা গ্রাস করেছে তিহুকে। সাত পাঁচ না ভেবে সে ঝটপট বলল, নীল তুমি। নীলের সারা মুখ এক লহমায় তৃপ্তির আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। সে আবারও তিহুকে নিজের বুকের সাথে আরও নিবিড়ভাবে পিষে ধরল। ঝর্ণার জলধারা তখন ওদের দুজনের উপর এক অভিন্ন আবরণ তৈরি করেছে। হঠাৎ নীল বলল, মাই হার্ট। তিহু কিছুটা চমকে তাকালো নীলের এমন কণ্ঠে। ব্যগ্র কণ্ঠে বলল, হুম। সার্বক্ষণিক আমার হৃদয় কি বলে জানো? তিহু জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলল, কি বলে? নীল মৃদু হেসে গেয়ে উঠল, মাই হার্ট সেইস ইউ আর মাইন, অনলি মাইন, নেভার এভার লিভ মি বিহাইন্ড, আই ওয়ান্না বি উইথ ইউ এভরি টাইম। নীলের ওষ্ঠাধর থেকে নিঃসৃত প্রতিটি শব্দ যেন এক একটা সম্মোহন। তিহু এক মুহূর্তের জন্য বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। প্রিয় মানবের কণ্ঠের এই অতল হাহাকার আর অধিকার বোধ ওকে এক লহমায় তছনছ করে দিল। ওর শরীরের কাঁপুনি যেন কয়েক গুণ বেড়ে গেল। ও নীলের ভেজা বক্ষদেশ থেকে মাথা তুলে ধীর লয়ে তাকালো নীলের চোখের গভীরে। সে চোখে তখন শাসনের দাপট নেই, আছে এক সমুদ্র সমর্পণ। তিহু নিজের অজান্তেই নীলের ঘাড় বেষ্টন করে থাকা হাত দুটোর বাঁধন আরও শক্ত করে নিল। ওর ভেজা নখগুলো নীলের পিঠের পেশিতে মৃদু চাপ সৃষ্টি করলো, যা একাধারে লজ্জা আর এই ভালোবাসাকে আঁকড়ে ধরার এক তীব্র প্রচেষ্টা। শাওয়ারের সেই উষ্ণ জলের ধারা আর নীলের যত্নে দেহ শরীরের ক্লান্তি কিছুটা লাঘব হলেও ভেতরে ভেতরে এক অদ্ভুত আড়ষ্টতা তখনও রয়ে গেছে। নীল নিজেই অতি যত্নে টাওয়েল দিয়ে তিহুর ভেজে শরীর আর চুল মুছে নিল। আর নীলের আনা নতুন একজোড়া পোশাক রাখা ছিল
কক্ষটাতে অনেক আগে থেকেই। তিহুর জন্য একটি গাঢ় নীল রঙের সুতি জামদানি কামিজ, যার জমিন জুড়ে রূপলি সুতোর সূক্ষ্ম কাজ। নীল নিজেও পরে নিয়েছে একটি সাদা ধবধবে আরঙের পাঞ্জাবি, হাত দুটো কোনোই অবধি গোটানো। প্রস্তুত হয়ে তিহু যখন আয়নার সামনে দাঁড়ালো, নিজের প্রতিবিম্ব দেখে সে নিজে চমকে উঠল। ভেজা চুলের অবাধ্য গুছাগুলো পিঠের উপর ছড়িয়ে আছে, আর তার চোখের নিচে গত রাতের সে বিনিদ্র রজনীর সলজ্জ আভা। নীল তার ঠিক পিছনে দাঁড়িয়ে হাত ঘড়িটা পরে নিচ্ছে। দুজনেরই প্রতিবিম্ব আয়নায় প্রতিফলিত হয়ে সৃষ্টি হয়েছে এক অপরূপ দৃশ্যের। নীল ঘড়িটা পড়তে পড়তেই এক ঝলক অতস্মৃতি চেয়ে তিহুর উদ্দেশ্যে বলল, একটু দ্রুত করুন ম্যাডাম। তিহু ভ্রু কুচকে বলল, হচ্ছি। পার্টি অফিসের জীবনের শ্রেষ্ঠ মিষ্টি স্মৃতি বিদ্যমান কক্ষটার মায়া কাটিয়ে নীল তিহু নিচে নামলো। বাইরের প্রকৃতিটা এক অদ্ভুত স্নিগ্ধতায় মোড়া। গত রাতের সেই উদ্দাম কালবৈশাখী যেন পৃথিবীর সমস্ত মলিনতা ধুয়ে দিয়ে গেছে। অফিস প্রাঙ্গণের কৃষ্ণচূড়া গাছটার নিচে ঝরা ফুলের এক রক্তিম গালিচা বিছানো। ভেজা ঘাসের ডগায় গত রাতের বৃষ্টির ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুরা তখনও অবাধ্য রোদে মুক্তদানার ন্যায় চিকচিক করছে। বর্তমানে পার্টি অফিসের বিশাল পোর্টিকোতে অপেক্ষমান তিহু। চঞ্চল হাওয়ারা তিহুর অবাধ্য অলোকগুচ্ছ নিয়ে এক দুষ্টু খেলায় মেতে উঠেছে। কিছুক্ষণের মাঝে নীল গাড়ি নিয়ে উপস্থিত হলো। ভেতরে প্রবেশ করার পূর্বেই তিহু একবার ঘাড় ঘুরিয়ে সে কক্ষটির দিকে তাকালো, যেখানে গত রাতের প্রতিটি প্রহর এক আমুক কাব্য হয়ে আছে। নীলতি সাবধানে গাড়ির দরজা খুলে দিলে তিহু গিয়ে বসলো সামনের সিটে। গাড়ির ভেতরে দামি পারফিউম আর রজনীগন্ধার এক মিশ্র সুবাস আগে থেকে মিশেছিল। নীল ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট দিতেই এক মৃদু গুঞ্জন ছড়িয়ে পড়ল কেবিনের ভেতর। ধীরে ধীরে গাড়িটা মসৃণ গতিতে পার্টি অফিসের লোহার গেট পেরিয়ে পিচ ঢালা কালো পথে এগিয়ে চলল। গাড়ির কাজ তোলা থাকলেও বাইরের সেই ভেজা মাটির সুদা গন্ধটা যেন স্মৃতির হাত ধরে বারবার ভেতরে চুই আসছিল। নীল এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতটা বাড়িয়ে দিল তিহুর দিকে। তিহু কোনো দ্বিধা ছাড়াই নিজের ছোট হাতখানা নীলের বলিষ্ঠ হাতের মুঠোয় সঁপে দিল। নীলের উষ্ণ স্পর্শে তিহুর শরীরের সে মৃদু ব্যথা আর আড়ষ্টতাগুলো যেন এক নিমিষে শান্ত হয়ে এলো। নীলের কাঁধে মাথা রেখে আর মনে কি ভেবে হঠাৎ তিহু বলল, মিস্টার পলিটিশিয়ান। নীল ড্রাইভিংয়ে তৎপর থেকে বলল, জানেন, আপনার প্রেমে পড়াটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দরতম অধ্যায়। নীল অবাক দৃষ্টিতে নিজের কাঁধের দিকে তাকালো, যেখানে চুপটি করে ঘাপটি মেরে পড়ে আছে তার অর্কিড। ঘটনার আকস্মিকতায় হাত থেমে গিয়েছে তার। রোদের সোনালি আভা গাছের পাতার ফাঁক দিয়ে ঠিকরে পড়ছে গাড়ির বনেটের উপর। তপ্ত রোদ্দুরের তীক্ষ্ণ আলোয় নীলের দৃষ্টিগত হলো প্রিয়তমার আর একটি মুখশ্রী। নীলদের খানমহলে পৌঁছাতে পৌঁছাতে বেলা চড়া হয়েছে খানিকটা। রোদের তেজ বেড়েছে কিঞ্চিত। গাড়িটা যখন মহলের সৌচ্চ সিংহদ্বারের সামনে এসে থামল, প্রহরীরা সসম্ভ্রবে বিশ্বালৌহ গেটটা খুলে দিল। চাকার ঘর্ষণে নুড়ি পাথরের শব্দ তুলে নীলদের গাড়িটা ভেতরে প্রবেশ করলো। বাগানের ভিজে কামিনী আর হাসনা হেনার গাছগুলো রোদ পেয়ে যেন হাসছে অনবরত। গাড়ি থামিয়ে নীল নেমে গেল। সে ওপাশে গিয়ে গাড়ির দরজা খুলে তিহুর দিকে হাত বাড়িয়ে দিল। তিহু নামতে গিয়েও থমকে গেল। শারীরিক আড়ষ্টতা এখনও তার চলন বলনকে মন্থর করে রেখেছে। নীল তা বুঝতে পেরে এক বাঁকা হাসি হেসে বলল, আর ইউ রেডি ম্যাডাম? তিহু চোখ কুচকে মুখ তুলে চাইল নীলের পানে। ভালো করেই বুঝলো তার কথার মর্মার্থ। কিছুটা ব্যতিব্যস্ত কণ্ঠে সে বলল, দেখুন মিস্টার অসভ্য, এখন অন্তত শান্ত থাকুন। এটা আমাদের বাসা, কোনো ফাঁকা প্লেস না তো। সরুন আর ছাড়ুন আমার পথ। নীল ঠোঁট চেপে হেসে বলল, ম্যাডামের দেখি নিজের উপর ওভার কনফিডেন্স। একটু আগে নড়তে পারছিলেন না, আর এখন হেঁটে হেঁটে যাবেন? আচ্ছা যান। আপনি কি আমাকে চ্যালেঞ্জ করলেন? একদমই না। হ্যাঁ, যাচ্ছি। তিহু জেদ করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো ঠিকই, কিন্তু এক পা বাড়াতেই বুঝতে পারলো শরীরটা তার সাথে বেইমানি করছে। কটিদাসের সে চিনচিনে ব্যথাটা পুনরায় জানান দিল নিজের অস্তিত্ব। তবুও নীলের তীক্ষ্ণ হাসির কাছে হার মানতে নারাজ সে। দাঁতে দাঁত চেপে কয়েক পা এগোতেই তার কপাল বেয়ে ঘামের সূক্ষ্ম বিন্দুরা জমা হতে শুরু করলো। পা দুটো যেন সীসার মতো ভারী হয়ে আসছে। একসময় বাধ্য হয়ে মহলের মার্বেল পাথরের তৈরি হাতলে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল সে। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে একটু জিরিয়ে নিতে চাইল। নীল এতক্ষণ দূরে দাঁড়িয়ে
পকেটে হাত গুজে নিভৃতে এই দৃশ্য উপভোগ করছিল। তিহুকে থেমে যেতে দেখে তার ঠোঁটের কোণে সে পরিচিত বাঁকা হাসির রেখাটা আরও দীর্ঘ হলো। সে ধীর লয়ে এগিয়ে এলো তিহুর দিকে। তিহু পুনরায় সম্মুখ পানে এগিয়ে যেতেই তার কাঁধে ঝুলিয়ে রাখা দীর্ঘ ওড়নার আঁচলটা অবাধ্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ধূলিকণায় মাখামাখি হতে যাওয়া সেই ওড়নার আঁচল মাটিতে ছোঁয়ার আগেই নীল সেটাকে ছুঁয়ো মেরে তুলে নিল নিজের হাতে। তিহু সেদিকে লক্ষ্যপাত না করে এগিয়ে চলল সম্মুখে, আর নীল চলল তার পিছু পিছু। নীলের হাতে নিজের ওড়নার আঁচল সঁপে দিয়ে তিহু যখন অতি কষ্টে মহলের প্রশস্ত বারান্দা পেরিয়ে অন্দর মহলে পা রাখল, ঠিক তখনই তার পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। এক অভাবনীয় দৃশ্য উন্মোচিত হলো তার সামনে। তিহুর শরীরের রক্ত যেন এক মুহূর্তের জন্য হিম হয়ে গেল। তার চোখের মনে স্থির হয়ে এলো বিস্ময়ে। সে দেখল সোফায় আসীন হয়ে বসে তার বাবা আর চাচা। বাবা চাচাকে এখানে দেখা মাত্র হৃৎপিণ্ডের স্পন্দন যেন এক লাফে কয়েক গুণ বেড়ে গেল তার। এক মুহূর্তের জন্য সে নিজের শারীরিক ক্লেশ আর আড়ষ্টতার কথা ভুলে গেল। অবচেতন মনে তার পা দুটো বাবার দিকে এগিয়ে যেতে চাইল সে ছোটবেলার মতো, কিন্তু দুই পা বাড়াতেই হঠাৎ যেন স্মৃতির এক তীব্র দহন তার মস্তিষ্কে বিদ্যুৎ রেখার মতো খেলে গেল। দেহ থমকে দাঁড়ালো তৎক্ষণাৎ। মনে পড়ে গেল গত কয়েকটা দিনের সে দুঃসহ প্রহরগুলোর কথা। সে কঠোর বাক্যবাণগুলো পুনরায় উদিত হয়ে কাটার মতো বিঁধল তার হৃদয়ে। কষ্টগুলো যেন এক নিমিষেই তার সামনে দেয়াল হয়ে দাঁড়ালো। ঘরের বাতাস তখন এক ভারী বিস্ফোরণের অপেক্ষায় থমথমে হয়ে আছে। তিহু যখন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে নিজের অন্তরের দহন সামলাচ্ছে, নীল তখন অত্যন্ত ধীরস্থিরভাবে তার ওড়নার প্রান্তটা নিজের হাতে গুছিয়ে নিয়ে ওর ঠিক পাশটিতে এসে দাঁড়ালো। ড্রয়িং রুমের সে থমথমে নিস্তব্ধতা ভেঙে প্রথম কথা বললেন তিহুর বাবা। তার কণ্ঠে সে আগের কঠোরতা নেই, বরং সেখানে মিশে আছে এক অদ্ভুত অপরাধবোধ আর ক্লান্তির সুর। তিনি সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে কম্পিত কণ্ঠে বললেন, মা আমার এখানে রাগ করে আসছিস আব্বুর উপর? বাবার আকুল কণ্ঠে তিহু ভেতরটা মুষড়ে উঠল। হাজার হলেও বাদ বাকি মেয়েদের মতোই বাবার প্রতি তার দুর্বলতা ছোটবেলা থেকে প্রখর, বড্ড প্রখর। না চাইতেও আঁখি জোড়া ভেজে উঠল তার। ডুকরে কেঁদে উঠে বাবাকে জড়িয়ে বলল, আমি কখনোই আপনার উপর রেগেছিলাম না আব্বু, কিন্তু আমি কখনোই তোমার উপর রেগেছিলাম না আব্বু, কিন্তু তোমরা কেন করেছিলে আমার সাথে অমন? আমি তো তোমাকে নেতা সাহেবকে দুজনকেই চেয়েছিলাম। আমি দুজনকেই নিজের থেকেও বেশি ভালোবাসি, খুব খুব বেশি ভালোবাসি আব্বু। তোমরা একজন আমার হৃদয় স্পন্দন, অন্য একজন আমার দৃষ্টিশক্তি। হৃদয় স্পন্দন থেমে গেলে যেমন মানুষ বাঁচবে না, দৃষ্টিশক্তি হারালেও তার জীবনের কোনো মূল্য নেই। মেয়ের কথায় বাকরুদ্ধ হয়ে পড়লেন নওশাদ হক। আদুরে মেয়ের মাথায় স্নেহের পরশ বলে দিতে দিতে তিনি বললেন, আব্বু খুব করে দুঃখিত মা, ভুল হয়ে গিয়েছিল। আমাদের সামান্য দ্বন্দ্বের দরুন আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদটাকে হারিয়ে ফেলতে চলেছিলাম আমি। বাবা মেয়ের এমন এমন আলিঙ্গনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সকলেই। নিহাল হক এগিয়ে এসে তিহুর মাথায় হাত বুলিয়ে বললেন, চাচ্চুকেও পারলে মাফ করে দিস মা, যদিও আমি জানি আমি ক্ষমার অযোগ্য হয়ে পড়েছি। তিহু বাবার বক্ষদেশ থেকে মুখ তুলে চাচ্চুর উদ্দেশ্যে বলল, একদম না চাচু। নিহাল হকও তিহুকে বুকে আঁকলালেন, বললেন, তোকে খুব মিস করেছি আম্মু, খুব বেশি। তিহুর বাবা আর চাচার সাথে এই আবেগঘন মুহূর্তের রেশ কাটতে না কাটতেই দোতলার সিঁড়িতে কারো পায়ের শব্দ শোনা গেল। তিহুকে দেখা মাত্রই আগন্তুক ব্যক্তিটার চোখে মুখে এক চিলতে উজ্জ্বল হাসি ফুটে উঠল। তিনি দুই হাত বাড়িয়ে এগিয়ে এসে বললেন, আরে আমাদের মামুনিটা দেখি কত বড় হয়ে গেছে। কানাডা থাকাকালীন ওই শুনেছিলাম তোর আগমনী বার্তা। কল্পনায় তো পুতুলের ভেবেছিলাম, বাস্তবে তো দেখি মা আমার একদম হুর হয়েছে। তিহু কিছুটা হক চোখে গেল। চোখের জল মুছে বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল আগন্তুকের দিকে। এই মধ্যবয়সী সুঠা মানুষটিকে সে ঠিক চিনতে পারছে না। তার চেহারায় বাবার আদল থাকলেও তিহুর স্মৃতিতে তিনি অস্তিত্বহীন। তিহুর এমন কিংকর্ত বিমূঢ় চাহনি দেখে ড্রয়িং রুমে উপস্থিত সবাই হু হু করে হেসে উঠলেন। নিহাল হক হাসতে হাসতে বললেন, চিনতে পারছিস না তো কিভাবে চিনবি? আমরাই ভুলতে বসেছি, আর তুই তো কখনো দেখিসনি। তিহু বিস্মিত দৃষ্টিতে দৃষ্টি বিনিময় করলো নিহাল হকের সঙ্গে। তৎক্ষণাৎ পাশ থেকে নওশাদ হক বললেন, এটা তোমার বড় চাচ্চু মা, গিয়ে সালাম করো। তিহু এবার ভালো করে পর্যবেক্ষণ করলো মানবটিকে।
সালাম দেওয়ার পূর্বেই নফেল হক তার দিকে এগিয়ে এসে বললেন। আমার মামুনিটা। পুরো ড্রয়িং রুম জুড়ে তখন এক অপার্থিব আনন্দ ধারা বইছে, আর মহলের সকলের উপস্থিতি, খান পরিবার আর হক পরিবারের পূর্ণ মিলন যেন জানান দিচ্ছে বহু বছর পর কোনো এক বিভাগী সুর তার আপন আলোয় ফিরে এসেছে। নওশাদ হক আর নিহাল হকের চোখে তখন তৃপ্তির অশ্রু, আর বাড়ির অন্যান্য সদস্যদের মুখে বিজয়ের হাসি। পরিবারের বিচ্ছিন্ন সুতাগুলো যেন অলক্ষ্যে এক অদ্ভুত মায়াজালে ফের আবদ্ধ হয়েছে আজ। তিহু যখন ঘোরের মধ্য দিয়ে এই আনন্দ ঘন পরিবেশকে অনুভব করার চেষ্টা করছিল, ঠিক তখনই তার কানের খুব কাছে এক ঝুড়া তপ্ত নিঃশ্বাসের স্পর্শ অনুভব করলো। নীল তার একদম গা ঘেঁষে দাঁড়িয়েছে, তার এক হাতে তখনও তিহুর ওড়নার সে অবাধ্য আঁচলটা জড়ানো। নীলের ঠোঁটের কোণে সে চিরচেনা রহস্যময় বাঁকা হাসি। সে কণ্ঠস্বর খাদে নামিয়ে অত্যন্ত ধীর লয়ে বলল, সারপ্রাইজটা কেমন ছিল ম্যাডাম? খুব বেশি শকড হলেন নাকি? তিহু বিস্ময় সামলে ঘুরে দাঁড়িয়ে নীলের চোখের দিকে চাইল। ওই চোখের গভীরতা আজ যেন অন্য কথা বলছে। নীল মৃদু হেসে ফের বলল, নওশাদ আঙ্কেল তো আরও কয়েকদিন আগে চলে আসতে চেয়েছিলেন। আপনার ওই জেদি বাবা চাচার মন গড়াতে বেশ কসরত করতে হয়েছে আমাকে। যদিও দাদু ভাইয়ের সাথে অনেক আগে থেকে আমার ডিল কনফার্ম হয়েছিল, কিন্তু নফেল আঙ্কেল একটা জরুরি ব্যবসায়িক কাজ আটকে ছিল কানাডায়, তাই ওনার ফিরতে কয়েকটা দিন দেরি হলো। সে যাই হোক, জন্মদিনের ঠিক পরেই এমন একটা ফ্যামিলি রিইউনিয়ন হবে সেটা কি কখনো ভেবেছিলেন? তিহু বাকরুদ্ধ। তার মানে এই যে এত নাটক, তাকে নিয়ে নীলের এত সব লুকোচুরি, তার নেপথ্যে ছিল এই বিশাল এক পরিকল্পনা। নীলে তবে সেই কারিগর যে ভেঙে যাওয়া তাসের ঘরটাকে আবারও সযত্নে গড়ে তুলেছে। তিহুর এমন অবস্থায় নীল মৃদু হাসল। তার চোখে তখন এক অদ্ভুত তৃপ্তির ঝিলিক। নওশাদ হক এগিয়ে এসে নীলের কাঁধে হাত রাখলেন। আজ তার চোখে সে আগের কাঠিন্যতা নেই, বরং জামাতার প্রতি এক গভীর ভরসা ফুটে উঠেছে। অনুশোচনার স্মিত হেসে তিনি বললেন, আজ আর আমার কোনো দ্বিধা নেই এটা বলতে যে ওয়ালিদ বাবা হিসেবে সার্থক, আর আমি সার্থক আমার ইম্যাসিউর মেয়েকে এমন একটা ছেলে ভালোবাসে বলে। নীল বাবা, তুমি যা করেছো তার ঋণ শোধ করার সাধ্য আমার নেই। নীল সামান্য হেসে কুশল বিনিময় করল নওশাদ হকের সঙ্গে। নিহাল হক হাসি মুখে ঘোষণা করলেন, সব তো ঠিক হলো, এবার আমাদের ফেরার পালা। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কালকেই আমরা সবাই মিলে বাড়ি ফিরব। বড় ভাবিকে আমরা সসম্মানে আমাদের ঘরে ফিরে নিয়ে যাব। কোনো মান অভিমান আর বাকি থাকবে না। যদিও এখানে বাবা নিজে আসতে চেয়েছিলেন, কিন্তু অসুস্থতার কারণে ব্যর্থ হয়েছেন তিনি। রওশনারার চক্ষু তখন ভেজে উঠেছে। জীবনের এতগুলো বছর যে অপমানের বোঝা তিনি বইয়েছিলেন, আজ তা এক নিমিষে ধুয়ে মুছে গেল। নওশাদ হক একবার তিহুর পরক্ষণে নীলের দিকে তাকিয়ে বললেন, কিন্তু এও গুড নিউজের ভিতরও তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। তিহু মুখ কুচকে তাকাতেই নওশাদ হক হেসে বললেন, বিয়েটা যেহেতু তোমরা লুকিয়ে করছো, তাই আমরা সবাই চাচ্ছি বড় করে অনুষ্ঠান করে পুনরায় তোমাদের বৈবাহিক কাজ সম্পন্ন করতে। আর সেজন্য তিহুমাও কাল আমাদের সঙ্গে খুলনা ফিরবে, আর বিয়ে হওয়ার আগ পর্যন্ত সেখানেই থাকবে। তিহু মুচকে হেসে চোখ সরু করে নীলের দিকে তাকালো, কিন্তু নীলের ভঙ্গিতে সম্পূর্ণ বিপরীতমুখী আচরণ পরিলক্ষিত হচ্ছে। ভ্রু কুচকে কিছুটা গাম্ভীর্যময় দৃষ্টিতে চেয়ে আছে সে। হঠাৎই গায়েব হয়ে গেল তিহুর মুখের হাসি। জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল নীলের পানে। বাইরে রাত এখন নিবিড় হয়েছে। খানমহলের বাগানে ঝেঁঝে পোকার ডাক আর কামিনীর উগ্র সুবাস মিলেমিশে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। অন্দরমহলে তখন সাজ সাজ রব। কাল সকালে সকলে যাত্রা করবে, তাই গোছ গাছের ধুম লেগেছে। কক্ষ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তার তিহুর জামা কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র। সে ক্লান্ত শরীরে আলসেমি মাখা হাতে সুটকেসে কাপড়গুলো ভাঁজ করে রাখছিল। বাবার আদরের শাসন আর চাচার স্নেহ আজ তার মনের সব গ্লানি ধুয়ে মুছে দিয়েছে। তবু মনের এক কোণে নীলের সেই গম্ভীর চাহনিটা কাটার মতো বেঁধে আছে। বিয়ের নতুন করে অনুষ্ঠানের কথা শুনে সে এমন বিমর্ষ হয়ে গেল কেন? হঠাৎ ঘরের দরজাটা কোনো সংকেত না দিয়ে সশব্দে খুলে গেল। তিহু চমকে মুখ তুলে চাইল। দেখল নীল দাঁড়িয়ে আছে চৌকাঠের উপর। তার অবিন্যস্ত চুল
আর চোখের সেই প্রখর দৃষ্টি জানা দিচ্ছে যে মনের ভিতর কোনো এক ঝড়ের পূর্বাভাস বয়ে চলেছে। নীল ঘরে ঢুকে নির্পদে তিহুর দিকে এগিয়ে এলো, তারপর লাথি মেরে সুটকেসটা এক পাশে সরে দিল। তিহু হাঁকচুকে গিয়ে বলল, কি আপনি এমন করছেন কেন? দেখছেন না আমি প্যাকিং করছি। নীল কোনো উত্তর দিল না। সে তিহুর খুব কাছে এসে দাঁড়ালো, তার তপ্ত নিঃশ্বাস তিহুর কপালে এসে লাগছে। নীল নিচু স্বরে অথচ অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, প্যাকিং বন্ধ করো নূর, কাল তুমি কোথাও যাচ্ছ না। তিহু বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। তার ঠোঁট দুটো কেঁপে উঠল অপার্থিব এক আশঙ্কায়। সে কম্পিত কণ্ঠে শুধালো, কেন? আব্বু চাচুরা তো কালই ফিরবেন বললেন, আমি গেলে সমস্যা কোথায়? এমনিতেও আম্মু, তাজহির, পিহু, তানহার জন্য মন কেমন করছে আমার। নীল এক ঝটকায় তিহুর কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিল। তার চোখের মনি তখন আগুনের মতো জ্বলছে। তীব্র কণ্ঠে সে বলল, আর তুমি চলে গেলে আমার যে শ্বাসরোধ হয়ে আসবে তার বেলা। তোমার আব্বু বললেন আজ থেকে বিয়ের সেই দিন পর্যন্ত তোমাকেও বাড়িতে থাকতে হবে, আর আমাকে এখানে একা। কিভাবে সম্ভব নূর? এতগুলো দিন আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? তিহু নীলের এই আগ্রাসী রূপ দেখে কথা হারিয়ে ফেলল। তার সারা শরীরে এক আশ্চর্য শিহরণ বয়ে গেল। নীলের চেয়ে তার ভালোবাসার এই সংঘাত যেন রাতের এই নিস্তব্ধতাকে আরো ঘনীভূত করে তুলল। তার চারিধারে শুধু প্রতিফলিত হতে লাগলো নীলের বলা ওই কথাটা, এতগুলো দিন আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? সত্যি তো, শুধু নীল কেন, সেও বা কিভাবে থাকবে নীলকে ছাড়া। কিন্তু বাবা দাদার এমন সিদ্ধান্ত তো নেহাতি ফেলে দেওয়ার মতো নয়। সে নীলকে বোঝানোর জন্য পায়ের দু আঙ্গুলে ভর করে কিছুটা উঁচু হয়ে নীলের তীক্ষ্ণ চোয়ালে হাত রেখে বলল, একটু বোঝার চেষ্টা করুন মিস্টার পলিটিশিয়ান। কিছু দিনের জন্য আলাদা থাকা আমাদের সারা জীবনের জন্য একটা নতুন অধ্যায়ের সূচনা করবে। শুধু তাই নয়, ব্রাদার আর রাফা তাদের প্রাপ্য সম্মানটুকু ফিরে পাবে। জীবনে প্রথমবারের মতো তারা নিজেদের বাড়ি ফিরবে। আপনি কি চান না সেটা বলুন? নীল যেন কিছুতেই মানতে পারছে না। সে নিজ নাকের ডগা তিহুর নাকে ঘষল। তপ্ত নিঃশ্বাস তিহুর ঠোঁটে আছড়ে পড়ছে। সে প্রগাঢ় কণ্ঠে উন্মাদনা নিয়ে বলল, কয়েকদিন? তুমি জানো না নূর, এক একটা মুহূর্ত আমার কাছে এক একটা যুগের মতো কাটবে। এই যে চোখের সামনে তোমায় দেখছি, ছুতে পারছি, এই অধিকারটুকু হুট করে কেউ কেড়ে নেবে। আই ক্যান টলারেট দিস। তিহু নীলের উন্মাদনায় মুচকি হাসল। নিচু গলায় ফিসফিস করে বলল, কেড়ে কেউ নিচ্ছে না তো, বরং আরো বড় করে সাজিয়ে দিচ্ছে। আমি কথা দিচ্ছি এই কয়েকটা দিন সারাক্ষণ আপনার সাথে ফোনে কথা বলবো, প্রমিস। তিহুর এই আদরে আবদার আর শান্ত আশ্বাসে নীলের ভেতরের সে আগ্নেয়গিরিটা যেন ধীরে ধীরে শান্ত হয়ে এলো। সে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিহুর দিকে তাকালো। তার চোখে তখন আর রাগ নেই, আছে এক গভীর আকুলতা। নীল আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মুখ নামিয়ে তিহুর কাঁধ আর ঘাড়ের সন্ধিস্থলে মুখ গুজে দিল। তিহুর সারা শরীরে বিদ্যুতের মতো এক শিহরণ বয়ে গেল। সে চোখ বুজে শক্ত করে নীলের শার্টের হাতা খামচে ধরল। ঘরের বাতিটা তখন ম্লান হয়ে এসেছে। বাড়ি থেকে আসা চাঁদের আলোয় দেখা গেল দুটি ছায়া একাকার হয়ে মিশে আছে। নীল অস্ফুট স্বরে তিহুর ঘাড়েই মুখ রাখা অবস্থায় বলল, মনে থাকে যেন নূর, এই ঋণ কিন্তু তোমায় সুদে আসলে মিটিয়ে দিতে হবে। আমি শুধু কয়েকটা দিনের জন্য তোমায় ছুটি দিচ্ছি, তোমার মনটাকে নয়। তিহু কোনো কথা বলল না, শুধু নীলের চুলে বিলি কেটে তার এই নিঃশব্দ ভালোবাসাকে আপন করে নিল। রাতের নিস্তব্ধতা যেন সাক্ষী হয়ে রইল এই দুই হৃদয়ের অদ্ভুত এক সন্ধির। নবপ্রভাতের অপার্থিব স্নিগ্ধতা যেন ঘরের জানালার পর্দা ঠেলে ভেতরে এসে লুটিয়ে পড়ছে। তিহু আজ অনেক ভোরে জেগে উঠেছে। দীর্ঘদিন পর কাছের মানুষগুলোর সঙ্গে দেখা হওয়া উপলক্ষে মনের কোণে এক অদ্ভুত চপলতা। সকাল সকাল দীর্ঘ শাওয়ার সেরে সে কক্ষের দীর্ঘ আয়নার সামনে দাঁড়ালো। সুদীর্ঘ তার ক্যাশরাশি বেয়ে তখনও শ্রাবণের ধারার মতো টুপটুপে গড়ে পড়ছে অবরত। তিহু কাঁধ থেকে ঝুলে রাখা ওনার আঁচলটা পুনরায় কাঁধে তুলে নিতে নিতে একবার বিছানার দিকে তাকালো। নীল তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তার প্রশান্ত মুখচ্ছবি দিকে তাকিয়ে তিহুর ঠোঁটের কোণে একটি দুষ্টুমি ভরা হাসি খেলে গেল। নীলের সে অঘোর ঘুমোচ্ছন্নতায় তিহুর দুষ্টুমি ভরা মস্তিষ্কে খেলে গেল আরেক দুষ্টুমির ঘনঘটা। সে পা টিপে টিপে বিছানার একদম কাছে গিয়ে দাঁড়ালো।
তার পিঠের উপর এলিয়ে থাকা জলসিক্ত একগোছা ক্যাশরাজ সজোরে একবার ছাড়া দিল নীলের ঘুমন্ত মুখশ্রীর উপর, ঠিক যেন পদ্ম পাতার উপর জমে থাকা শিশির বিন্দু আচমকা ঝড়ো হাওয়ার ঝড়ে পড়ল। শীতল জলের অবাধ্য কণাগুলো নীলের প্রশস্ত ললাট ছুঁয়ে তীক্ষ্ণ চোয়ালে বিত্তেই সে এক অদ্ভুত আবেশে চোখ মেলল নীল। হাত বোঝা চোখে দেখলো তার সামনে দাঁড়িয়ে তার অর্কিড, যার চুলে মেঘের ঘনঘটা আর চোখে ভোরের শুকতারা। মুখে পানির ছিটে লেগে ঘুমের ঘোরটা এক নিমিষে কেটে গেল, কিন্তু সে মুগ্ধতা কাটল না। এদিকে নীলকে হঠাৎ এমন জেগে যেতে দেখা মাত্রই বিস্মিত দেহু ছুটে পালাতে উদ্যত হতেই নীল হাত বাড়িয়ে বিদ্যুৎ গতিতে তার ওড়নার আঁচল টেনে ধরল। এক ছটকায় দেহু আছড়ে পড়ল নীলের লোমহীন প্রশস্ত বক্ষদেশে। নীলের হাত দুটো মুহূর্তের মধ্যেই দেহুর কোমরে শক্ত বেড়ে পড়িয়ে দিল। দেহু নিজেকে সামলে নিয়ে অপ্রস্তুতভাবে নীলের চোখের দিকে তাকাতেই নীল মৃদু হেসে ঘুম ঘুম কণ্ঠে বলল, সকাল সকাল কি আমারে ঘায়েল করার যুদ্ধে নেমেছেন ম্যাডাম? দেহু খানিকটা লজ্জা আর জেদের সংমিশ্রণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, উফ, ছাড়ুন, সবাই ওয়েট করছে, আমাকে রেডি হতে হবে। আর দেখুন আমার ভিজে চুলে আপনার শার্টটাও ভিজে যাচ্ছে। দেহুর এমন সঞ্চালনায় নীল আরও একটু শক্ত করে জড়িয়ে ধরল ওকে। ও নাকটা দেহুর নাকের সাথে ঘষে দিয়ে ফিস ফিস করে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।